মির্জা সায়ান মুগ্ধ, লেখিকা জানাতুল ফেরদৌস মিথিলা, পর্ব সংখ্যা ৮। নিশ্চল মুগ্ধ, বড়সড় দেহটা তার চিত হয়ে পড়ে আছে মেঝেতে, চোখ দুটো নিবু নিবু, দুহাতে ছড়িয়ে আছে দুদিকে, এক হাতের মুঠোয় এখনো চেপে রয়েছে ব্যবহৃত শূন্য সিরিজটা। বুকের ওঠানামার গতি ক্রমশ বেড়ে চলেছে যুবকের, কমছে বাদামি চোখ জোড়ার পলক ফেরার ইচ্ছে। ভয়ানক যুবকের এহেন শান্তশিষ্ট ভাবখানা বোধহয় বেশ অবিশ্বাস্য। সে এবার ঘুমোতে যাচ্ছে, বুকের খাঁচায় লুকিয়ে অঙ্গটার হুঠার জ্বালাতন গুলো এখন আর তেমন ধরছে না তাকে। মস্তিষ্ক ধীরে ধীরে ফাঁকা লাগছে তার। একটা সময় চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনা আপনি, নিঃশ্বাসের গতি বাড়তে লাগলো। ঘুম জড়ানো চোখ দুটো কোনো মতে টেনে টেনে খুলছে মাহি। কাঁটা কেমন ম্যাচ ম্যাচ করছে, মাথাটা কি যে ভার লাগছে। মনে হচ্ছে পুরো শরীরের তুলনায় আপাতত বোধ হয় মাথাটাই বেশি ওজন। মাহি কাতরাতে কাতরাতে হালকা নড়েচড়ে উঠে বসার প্রয়াস চালাতেই চোখ মুখে কেমন কুঁচকে এলো তার। সর্বাঙ্গ জুড়ে অসহ্য ব্যথা, আজও গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। মাহি কিয়ৎক্ষণ থম মেরে বসে রইল বিছানায়। পরক্ষণে নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ চালিয়ে অবশেষে সজোরে উঠে বসল। মাথাটা অসৎ বোধা যন্ত্রণায় কোপাতে লাগলো। দুহাতে মাথার দুপাশে চেপে ধরে রাখলো সে। বোধহয় শাওয়ারের নিচে কিছুটা হলেও রেহাই পাবে এহেন যন্ত্রণায়। তাই যেভাবে সেই কাজ। সমস্ত শরীরে অসহ্যের ব্যথা নিয়ে মাই পা রাখল মেঝেতে। তবে এক মুহূর্ত আশ্চর্য হয়ে তাকিয়ে রইল কেমন। গতকাল রাতে না পুরো মেঝেতে কাচের বোতলে চূর্ণ বিচূর্ণ টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল? তাহলে এখন পুরো মেঝেতে এমন ঘা তকতকে হয়ে আছে কিভাবে? মায়া এক মুহূর্ত মৌন থেকে পরক্ষণে নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে ভাবল, হয়তো মেয়েটির মধ্যে থেকে কেউ এসে পরিষ্কার করে গিয়েছে। হয়তো সে ঘুমিয়েছিল বিধায় টের পায়নি। মাহি আর ভাবল না। এমনিতেই মাথা ভর্তি বুদ্ধ যন্ত্রণা, তার উপর এমন খটখটে ভাবনা। এসব ভেবেছিল তার আর কি লাভ হবে। মাহি মুখ বাঁকালো নিজের ভাবনায়, রোজ হয়ে পা দুটো কোনোমতে দাঁড়িয়ে রাখল সে। ধীরে ধীরে এগোলো অষ্টমের দিকে। গায়ে জড়ানো মোটা সিনথেটিক কাপড়ের পাজামা, জ্যাকেট, মুখ ঢাকা হসপিটাল মাস্কে, মাথায় কালো ক্যাপ, হাত পায়ে মোটা মোটা গ্লাভস, বড়সড় স্ট্যান্ড মোড়ার হাতে নিয়ে ঘষে ঘষে লিভিং রুম পরিষ্কার করে যাচ্ছে ৫ জন পুরুষ মেয়েড। গায়ে অত রক্ষক কবচ থাকলেও প্রত্যেকের বদনখানি কেমন কাঁপছে লাগলো। কেননা পায়ের তলায় থাকা কাচের মেয়েটা নিচে আস্ত একটা সুইমিং পুল। সেখানে স্বচ্ছ পানিতে ডুবছে মাংসাশী হাঙরগুলো। গতকাল একজনকে আস্ত গিলেও এদের স্বাদ মেটেনি মনে হচ্ছে। ওপরের মানুষগুলোকে দেখে তারা কেমন দাঁত বের করে বাঁকা হাসছে যেন। এতটুকু যতবার নজরে পড়ছে ঠিক ততবারই গা শুধু উৎকণ্ঠিত হয়ে উঠছে, সবটা কেঁপে উঠছে বেচারাদের। তবুও তারা অসহায় রক্তাক্ত মেঝেটি পরিষ্কার করছে। দেখা যাচ্ছে তাদের মধ্যে এক অজানা ভয়ের আশঙ্কা। হাঙরদের খাবার বানিয়ে দেয়া হয় যদি তাদের লিভিং রুমের লাউঞ্জের একপাশে বুকের কাছে দুহাত বেঁধে চুপচাপ দাঁড়িয়ে আছে সিড। মুখখানা কেমন গম্ভীর চিন্তায় নিমজ্জিত বেচারার। চোখ দুটো বোধহয় এক জায়গায় স্থির। এরই মধ্যে লিভিং স্পেসে আগমন ঘটল মেইডেনের। অদূরে সিটকে এমন গম্ভীরভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি খানিকটা এগিয়ে এসে সিঁড়ি বেয়ে দুধাপ নিচে নেমে এলেন। কোনরূপ কথাবার্তা ছাড়াই নিঃশব্দে সিটের পাশাপাশি এসে দাঁড়ালেন। খেয়াল করলেন সিটের কেমন হেলদোল নেই। মেডেন ভ্রু কুড়ালেন, আলতো করে এক হাত উঠিয়ে রাখলেন সিটের কাঁধ বরাবর। এদিকে কাঁধে কারো শীতল স্পর্শে হকচকিয়ে উঠল সিট। সে মাথা দুলালো, তাকালো। ও তুমি? আমি আরো ভাবলাম মনস্টার, তাই তো? ঠোঁট আগালো, থেমে গেল শব্দ। মেডেনের মুখ থেকে শুনে বিস্মিত হাসল সিট। হালকা ঠোঁট কামড়ে আঙুল উঁচিয়ে বলল, ওই আর কি। মধ্যবয়সী মেডেন কেমন ঠোঁট পিষে হাসল মনে হলো। পা দুটো হালকা নাড়িয়ে সোজা হয়ে দাঁড়ালো পর মুহূর্তে। দুহাতে বুকের কাছে বেঁধে কেমন রহস্যময় কণ্ঠে বলল, ইদানিং মনে হচ্ছে মনস্টারকে একটু বেশি ভয় পাচ্ছ। কই, আগে তো মনস্টারের হিংস্রতায় এত ভয় পেতে না। সিট মৌন রইল কিছুক্ষণ। কর্মঠ মেয়েদের পানে ঠায় তাকিয়ে থাকলো। হঠাৎ মেডেন মুখে শুধালো, মেয়েটাকে পছন্দ হয়েছে তাই না? কথা শুনতেই পুরো কদম জুড়ে ঝংকার উঠে উঠল যেন। বুকটা কেঁপে উঠল অজানা ভয়ে। ছেলেটা কেমন ক্ষণে ক্ষণে শুকনো ঢোক গেল, এদিকে ওদিকে এহেন অবস্থায় তাকালো আর দৃষ্টি ফেলল। হালকা হেসে আলতো করে সিটের পিঠে হাত রাখলো, বিজ্ঞান ন্যায় শুধালো, যাকে একবার মনে ধরেছে তাকে এত সহজে হাতছাড়া করতে চাচ্ছ কেন সিট?
আমি তোমার চোখে স্পষ্ট দেখেছি মেয়েটার প্রতি অবাধ মায়া। শুকনো ঢোকিল সিট, ঠোঁট ফাঁক করে নিঃশ্বাস ফেল ক্রমশ। সে মেডিনের দিকে না তাকিয়ে মোটা স্বরে বলল, নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের কৌতূহল থাকা এটা স্বাভাবিক মেডিন। তাই বলে এই কৌতূহলে আমি ভালোবাসা কিংবা তার চেয়ে বেশি কিছু নাম দিতে পারি না। কথাটা বলেই সে উদ্যত হলো চলে যেতে। দুতকম বাড়াতে বেশি এলো মেডিনের কণ্ঠ। তাহলে ও কাঁদলে তোমার চোখ থেকে পানি ঝরে কেন? কাল রাতে যখন মনস্টার ওর উপর নির্মম অত্যাচার করেছিল তখন তুমি কক্ষের বাইরে মেঝেতে বসে পাগলামি করছিলে কেন? কেন কাঁদছিলে নিঃশব্দে? চলন্ত পাথরটা ঠমকালো সিটার। শরীরটা এখন মুহূর্তে কেমন যেন হন্তদন্ত হয়ে যাচ্ছে। মেডিন হাসলো, ধীর কদমে এগিয়ে এলো, পাশে দাঁড়ালো সিটার। কণ্ঠ খাদে নামিয়ে ফেলল। যদি ভালোই না বাসো তাহলে রোজ সকালে মেয়েটার ঘরে জানালা দিয়ে ঢুকে তাকে অনিমেষ চেয়ে দেখে আসো কেন সিট? এবার আর নিজের শক্ত মুখাবয়বের আড়ালে লুকিয়ে থাকলো পালনা সিট। ছলছল নয়নে ঘাড় পাকিয়ে তাকালো মেডিনের পানে। সময় ব্যর্থত কণ্ঠে বলল, দয়া করে এইসব মনস্টারের কানে তুলবে না মেডেন। সে আমাকে মেরে ফেললেও আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার জন্য মেয়েটার বিন্দুমাত্র ক্ষতি হোক তা আমি চাই না। তাই প্লিজ। মেডেন এক মুহূর্ত নীরব রইল। তারপর তার চোখ দুটো হাজার প্রশ্ন, তবে সিটের উপর কণ্ঠে সে আর কোনো প্রশ্ন করতে পারল না। সিট আর দাঁড়ালো না এক মুহূর্ত। তৎক্ষণাৎ নিজের ঝলঝল চোখ দুটো লুকিয়ে প্রস্থান ঘটালো লাউঞ্জ থেকে। ইরা পেছন থেকে চেয়ে রইল শুধু, আনমনে বিড়বিড় করে আওড়ালো, একজন মেয়েকে মেরে শাস্তি পায় আর একজন মেয়েটার ব্যথায় অনুভব করে লুকিয়ে লুকিয়ে কাঁদে, নিজে শাস্তি পায়। আশ্চর্য ব্যাপার। পেন্ট হাউসের বক্সিং ক্লাব, শক্তপোক্ত পাঞ্চের চুপোথুপো শব্দ হচ্ছে যেন পুরো রুম জুড়ে। দুহাতে পাঞ্চিং গ্লাভস, উদম শরীরটা ঘামছে তার তীব্রতায়। একের পর এক জোরালো পাঞ্চের ভারে নুয়ে পড়ছে পাঞ্চিং ব্যাগ। তবুও থামছে না যুবক। এক অদম্য দৃঢ়তায় নিজের সকল রাগগুলো যেন একাধারে মিটিয়ে যাচ্ছে সে। এদিকে ক্লাবের কাচের তৈরি এক দরজা দিয়ে মাত্র ঢুকলো এডউইন। চোখে তার সে কি উদ্বিগ্নতা। সে কটকটিয়ে এগিয়ে গেল বক্সিং রিগের সামনে। ব্যগ্র কণ্ঠে বলল, মনস্টার, আমাদের দুটো শিপসেট আটকে দেওয়া হয়েছে। ব্যাস এটুকু থমকালো মুক্তার জ্বলন্ত হাত তাকে। ঘন নিঃশ্বাস ফেলে যুবক রোয়েস হয়ে ঘাড় পাকিয়ে তাকালো এক পলক। ইডেন সঙ্গে সঙ্গে তটস্থ হয়ে দাঁড়ালো। দেখলো মুক্ত নামক মনস্টারের কঠিন মুখায়ব। সুদর্শন মুখটা কেমন লাল হয়ে গেছে। তা আদৌ রাগের বশে নাকি অন্য কোনো কারণে তা তার জানা নেই। তার ঘামার্ত ভেজা চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে ঘাম পড়ছে। ঠোঁটের কোণে আচমকাই ফুটে উঠল এক চিলটে ক্রূর হাসির রেশ। এডেন থমকালো। মনস্টারের এহেন ক্রূর হাসির গলা শুকিয়ে উঠল বেচারার। সে খানিক শুকনো ঢোকে ফাঁক দিয়ে চোখগুলো অন্যত্র সরাই নিল খানিকটা। পাঞ্চিং ব্যাগ থেকে চুইয়ে পড়ছে লাল তরল। এডুইন হতভম্ব। পাঞ্চিং ব্যাগ থেকে হঠাৎ এসব কি করাচ্ছে? ওদিকে তার ভাবনার মাঝে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ তৎক্ষণে রনলিং পানে এগিয়ে এলো। ধারালো দাঁতের সাহায্যে একটা হাতের পাঞ্চিংসগুলো খুলে নিল। পরিশেষে লম্বা লাফে ঝাঁপ দিল বেরিং ড্রিল থেকে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল এডুইন। তড়িৎ পিছিয়ে যায় দুঃখত। মুগ্ধ তার পানে কোনরূপ দৃষ্টিপাত না করে উল্টো মুখোভাগ শক্ত করে নিল। শিরা টান টান করে দাম্ভিকতা বজায় রেখে চলে গেল ক্লাব থেকে। এডুইন তখনই সুযোগ পেয়ে ছুটে গেল পাঞ্চিং ড্রিলের কাছে। দৌড়ে এসে ব্যাগের হাতের পাঞ্চিং ব্যাগটা খুলে দিতেই মেঝেতে লুটিয়ে পড়ল এক ভিনদেশি যুবকের থেতলে যাওয়া বিধ্বস্ত শরীর। এডুইন এবার আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেল। এ ছেলে ওই গাঁটটা না, যে কিনা গতকাল রাতে সমুদ্রের বর্ডারে মনস্টারের চিপসমেটটা আটকে রেখেছিল। কিন্তু তাকে মনস্টার কোথায় পেল? আর তার বলার আগেই মনস্টার এর খবর পেল কিভাবে? এডুইন ছেলের পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজের ব্যর্থতার উপর মহা আফসোস করতে লাগলো সে। তোমার আরো ফাস্ট হতে হবে এডুইন, নিজে নিজেকে বলল সে। জানালার পাশের কাউচে গায়ে বসে আছে মাহি। মুখয়ব তার বিষাদের স্পষ্ট ছায়া। খোলা চুলগুলো বাতাসে উড়ছে রীতিমতো। তার দৃষ্টিতে আপাতত অদূরে চেরি ব্লাসমেন্টের বাগানে। বাতাসের মৃদু দুলুনিতে উড়ছে ফুলগুলো। পুরো বাগানে জমিয়ে ছেয়ে পড়েছে ফুলের সৌন্দর্য। মাহির মনটা আকুপাকু করছে। এত সুন্দর বাগানটা একটু খালি পায়ে হাঁটতে, চেরি ব্লক্স ফুলগুলো একটু ছুঁয়ে যেতে। তবে মনের এতগুলো বড় স্বাদগুলো সে সহজে পূরণ করতে পারছে না। চারপাশে হাজারো দৃষ্টিবন্দী সৌন্দর্য থাকলেও
তার কি আর যাওয়ার সাথে আছে? নিজের এহেন অসহায় পরিস্থিতির কথা মনে করতেই তাচ্ছিল্যের হাসি আসলো মাহিম। কেন যে সে এত দুর্বল হলো? কেন আরেকটু শক্ত হলো না নিজের জন্য? কেন পারছে না মরে যেতে? সে যে বড্ড ভীরু, এতটাই যার দরুন বহুবার মরতে গিয়েও ব্যর্থ হয়েছে প্রতিবার। মাহির বুক চিরে আচমকা বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। মস্তিষ্কে চলছে হাজারো কথা। বাড়ির মানুষগুলো এখন কেমন আছে? তারা কি তাকে মনে করে? ওহি কেমন আছে? সে কি এখনো আগের মতো রাগ গোস্সা করে? মাহি বুক ভার করে তাকিয়ে থাকলো। ভার হয়ে গেল তার মনটা বাড়ির চিন্তায়। চোখ দুটো কার্নিশ ভরে উঠল জলে। ঠিক তখনই ঘরের দরজায় কে প্রবেশ করলো। মিলা। হাতে একখানা বড়সড় ট্রে, সেথায় সাজানো বাহারি রকমের বাহার। মিলা ঘরে ঢুকে এরকম উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, হে মুনলাইট, দেখো কি এনেছি তোমার জন্য। এগুলো আমাদের বাগানের ফ্রুটস, ভীষণ টেস্টি। একটু খেয়ে দেখো। মায়ের আশ্চর্য বনে গেল যেন। এই কেমন হতবাক চোখে তাকিয়ে আছে সে মিলার পানে। মিলা গদগদ হয়ে এগিয়ে আসে তার দিকে। মুখে কি সুন্দর হাসি, অথচ একদিন মেয়েটাকে একবারও হাসতে দেখেনি মাহি। যতবার দেখেছে ততবারই কেমন তটস্থ হয়ে থাকে ভয়ে। তবে আজ দেখো কি প্রাণবন্তনা দেখাচ্ছে তাকে। মীরা হাসি হাসি মুখে মায়ের পায়ের কাছে এসে বসতে চাইলে মায়ের তক্ষই নিজের পা দুটো গুটিয়ে নিল। মিলা তেমন গা লাগালো না এহেন কাণ্ডে। ঠোঁটের কোণে চমৎকার হাসি রেখে হাতের ট্রেটা নামিয়ে রাখলো দুজনের মাঝে। নিজে উদ্যক্ত একটা ব্লুবেরি তুলে নিল। মায়ের পানে এগিয়ে দিয়ে বলল, নাও, খেয়ে নাও। মায়ে হতবাক হয়ে ঠিকই তুলে নিল ব্লুবেরিটা। এদিকে মিলা তাকে আরেকটু অবাক করে দিয়ে ব্লুবেরি তুলে তুলে মুখে পুড়তে লাগলো নিজের। গালের পাশে অনন্য স্বাদের ফলটা চিবোতে চিবোতে মাহিকে তাড়া দিয়ে বলল, খাচ্ছ না কেন? খাও খাও, ভীষণ মজা। মাহি ওপর নিচ মাথা নাড়ালো হতবুদ্ধের ন্যায়। ধীরে ধীরে ব্লুবেরিটা যেটা মুখে ঢুকালো অমনি সুস্বাদের চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে এলো মেয়েটার। মিলাও আর চোখে দেখলো সবটা। পরক্ষণে খিলখিলে হেসে উঠল। খুব মজা, তাই না? মায় তৎক্ষণাৎ চোখ খুলল। দৃষ্টি নত রেখে মাথা ঝাঁকালো নিঃসন্দেহে। মিলাও তখন আরো একটু ফল মাহির পানে আগিয়ে দিল। বলল, এগুলো টেস্ট করো, দেখবে খুবই ভাল লাগছে। মাহি তাই করলো। মেয়েটার কথা মতো আরো কিছু নাম না জানা সুস্বাদু ফল মুখে পুরে নিল। এদিকে মিলাও তখন আয়েসে ফল চিবোতে চিবোতে হঠাৎ মায়ের উদ্দেশ্যে বলল, নিচে যাবে চেরি ব্লবস গার্ডেনে? কথাটা শুনে মাহের অবচেতন মনটা কেমন লাফিয়ে উঠল খুশিতে। তবে নিজস্ব অন্তর্মুখিতায় মত্ত মেয়েটা বাড়ি থেকে একদম স্থির রয়েছে, কেবল আড়ালো। আমি গেলে সমস্যা হবে না? মিলা গা দুলে হাসলো কেন যেন। হাসতে হাসতে বলল, কি সমস্যা হবে বোকা মেয়ে? এখান থেকে প্রতিটা মানুষ যখন তখন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে যেখানে সেখানে যেখানে খুশি যেতে পারে। তুমিও তো চলো আমার সাথে, গেলে দেখবে খুবই ভালো লাগছে। সারাদিন একা একা ঘরে বসে থাকলে থোড়াই না তোমার মন ভালো থাকবে। মিলার কথা যথার্থ যুক্তি পেয়ে স্মিত হাসলো মাহি। যেখানে আছে সেভাবেই না হয় উদ্যত হলো নিচে যেতে। মিলা তখন আগ বাড়িয়ে বাদ সাধলো মেয়েটাকে। মাহি থমকালো, জিজ্ঞাসা চোখে মিলার পানে তাকালো। মিলা কেমন খিটখিট করে বলল, এই অবস্থাতে যাবে? মাহি নিজের পানে তাকালো এক পলক। গায়ে জড়ানো কালো একখানা কোয়াল প্রিন্সের গোল ফ্রক, যার দৈর্ঘ্য পায়ের কোণে থেকে 2 আঙ্গুল উঁচুতে। ফ্রকের হাতগুলো খুবই সুন্দর, ফুলে পেঁপে থাকায় মাঝখানে 2-3টে ভাঁজ পড়েছে। চুলগুলো এলোমেলো হয়ে পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছে। মাহি পদবুদ্ধের ন্যায় চোখ তুলে তাকালো এক পলক। মন খারাপের সুরে বলল, আমাকে কি খুব খারাপ লাগছে? মিলা হাসলো কেমন করে। মাহি নরম চিবুকে আঙ্গুল ঠেকিয়ে বলল আদুরে স্বরে, মোটেও না, তোমাকে একদম পরীর মতো লাগছে। তবে চুলগুলো বড্ড এলোমেলো। এসো, আমি তোমার চুলগুলো বেঁধে দেই। মাহি চটপট রাজি হয়ে গেল এহেন প্রস্তাবে। ছোট ছোট কদম ফেলে তক্ষুনি গিয়ে বসলো মেকআপ ভ্যানিটির সামনে।
যদিও মেয়েটার মেকআপের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু মুগ্ধ মহাশয় সেদিন তো গোটা শপিং মলটা তুলে এনেছে তার জন্য। সঙ্গে এসব মেকআপও যুক্ত ছিল বৈকি। সম্মুখে বিশাল আয়না, মখমলের ড্রেসিং টুলের ওপর বসে আছে মাহি, তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে মিলা। মুগ্ধ চোখে মাহির চুলগুলো দেখছে কেমন করে। সে নিজের মুগ্ধতা ছাপিয়ে এক ফাঁকে বলে বসলো, তোমার চুলগুলো কি সুন্দর মুনলাইট। মাহি হাসল, পুতুলের মতো বসে থেকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে মুনলাইট ডাকছো কেন? মিলা হাসি হাসি মুখে মাহির চুলগুলো চিরুনি লাগাচ্ছে। এর মধ্যে মাহির এহেন কথায় পিঠে মুচকি হেসে সে জবাব দিল, মুনলাইট অর্থ হচ্ছে চাঁদের আলো। তোমার চোখ দুটো খুবই সুন্দর, চাঁদের আলোর মতো নরম এবং স্নিগ্ধ, তাই আদর করে ডাকনাম দিলাম তোমার। তোমার কি এই ডাক শুনতে খারাপ লাগছে? মায় তৎক্ষণাৎ মাথা নাড়ালো দুই ধারে। মিলা নিজ কর্মে মহাব্যস্ত, দক্ষ হাতে আঙুল চালাচ্ছে মাহির চুলে। এরই মধ্যে তার হঠাৎ করে কি যেন হলো, সে কেমন দোতনায় পড়ে গেল। আওড়ালো, মুনলাইট। হুম। মাহির ছোট উত্তরে হাত থামালো মিলা। সতর্ক দৃষ্টিতে ঘরের দরজার কাছে এক আধবার পরখ করে নিল। ভয়ার্ত কণ্ঠে বলল, একটা কথা বলবো, শুনবে তুমি? মিলার কণ্ঠে কিছু একটা ছিল বোধহয়। মাহি তৎক্ষণাৎ নড়েচড়ে আয়নায় চোখ রাখলো, ব্রুদয় মাঝিকটা কুচকে জিজ্ঞেস করলো, কি কথা? মিলা তখনই চুল ছেড়ে দিয়ে মাহির পায়ের কাছে হাঁটু মুড়ে বসলো। মায়ে হতভম্ব হয়ে গেল এরূপ কাণ্ডে। মিলার চোখ মুখ লাফাচ্ছে ভয়ের চোটে। ওর এমন হুটহাট ভয় পাওয়ার কারণ বোধগম্য হলো না মাহির। সে কেমন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? তুমি তো ভয় পাচ্ছ কেন? মিলা রয়ে শুয়ে ঢোক গেল। শুকনো হয়ে যাওয়া অধৈর্যটা জিভ দিয়ে সামান্য ভিজিয়ে নিয়ে সতর্ক কণ্ঠে শুধালো, এ বাড়িতে যতদিন থাকবে দয়া করে কাউকে বিশ্বাস করবে না। কাউকে বলতে কাউকে না। এখানে সবাই সবার শত্রু। তুমি যাকে এক মুহূর্তের জন্য আপন ভাববে, পর মুহূর্তে দেখবে সেই তোমার সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানকার মানুষ চলচাতুরি বোঝে মুনলাইট। তুমি নতুন, নিরীহ, তাই তোমাকে বলছি, যতদিন থাকবে ততদিন নিজের চোখ কান সব খোলা রাখবে। নিজের কানে শুনবে, নিজে উপলব্ধি না করা পর্যন্ত ততদিন সেটাকে বিশ্বাস করবে না। মনে থাকবে? হতবাক মাহি আশ্চর্যের সাথে সবটা শুনল সে। মনের মধ্যে একরাক প্রশ্ন নিয়ে যেই না মুখ খুলবে, অমনি কর্ণগহ্বরে ভেসে এলো মেইডেন ইরামের গম্ভীর স্বর, কি হচ্ছে এখানে? তৎক্ষণাৎ দরজার কাছে দৃষ্টি ফেলে মাহি। দেখতে পায় মেইডেন ইরা কেমন সরু চোখে তাকিয়ে আছে তাদের দিকে। অন্যদিকে তার কণ্ঠ পেয়ে বসা ছেড়ে উঠে দাঁড়ালো মিলা। আশ্চর্য হলেও সত্যি মেয়েটা এতক্ষণে হাসি হাসি মুখটা মুহূর্তে ছেড়ে গিয়েছে রাতের আধারে। শরীর কাঁপছে অজানা ভয়ে। মাহি ঠিক দেখলো সবটা। মেইডেন ইরা তখন ধীরে ধীরে এগিয়ে আসছে তার নিকট। কিয়ৎক্ষণ বাদে তিনি এসে দাঁড়ালেন মিলার একদম পাশ ঘেঁষে। অতঃপর বলা নেই কওয়া নেই আচমকা মিলার ডান হাতের কবজিটা চেপে ধরে চোখ মুখ কুঁচকে ফেলল মীরা। মেয়েটার মুখ দেখে মনে হচ্ছে তার কবজিটা বোধহয় বড্ড পীড়া হচ্ছে এই মুহূর্তে, কিন্তু মুখ ফুটছে না তার। মাহির নজর এড়ায়নি এত কিছু। সে ঠিকই দেখলো মীরার নীরব কষ্ট। এদিকে মেইডেন তখন গম্ভীর মুখে মিলাকে বলতে লাগলো, তোমার সাথে আমার কিছু কথা আছে, বাইরে চলো। মিলার না বলার ক্ষমতা নেই। কুঁচকে রাখা চোখ মুখে সে কেবল মাথা কাত করে সম্মতি জানালো। মেইডেন কেমন হালকা হেসে তাকে নিয়ে প্রস্থান ঘটাতে চাইলে মাহি চেঁচিয়ে উঠল, কিন্তু ও তো আমার সাথে বেরোবে, আমরা নিচের গার্ডেনে যাব। মেইডেন থামলেন, ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন নতমুখে মিলার পানে। হাতের বাঁধনে জোর বাড়ালেন কিনা কে জানে, তবে মিলার চেহারায় ব্যথাতুরত ছাপ স্পষ্ট ফুটে উঠল আবারও। মেইডেন কেমন সন্দিগ্ধ গলায় মিলাকে জিজ্ঞেস করল, তাই নাকি মিলা, তুমি গার্ডেনে যাবে? নতমুখে মিলা তখনই ঘাড় দুপাশে নাড়ালো, নিঃশব্দে জানালো, না। তা দেখে হতবাক মাহি তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে দাঁড়ালো। গলাখানি সন্দিহানি ছাপ ফুটে উঠল, কিন্তু কিছুক্ষণ আগেই তো তুমি। আমি যাব না মেয়ে, তোমার ইচ্ছে হলে তুমি একা যাও। ব্রু গোটায় মাহি। কিছুক্ষণ আগেও যে মেয়ে এমন হাসি খুশি মুখ করে কথাবার্তা বলছিল, সে কিনা মেয়েদের আসতেই চুপসে গেল। কিন্তু কেন?
মাহি গম্ভীর মুখে চোখ তুলে তাকালো মিলার পানে। মিলা মাথা ধরে দাঁড়িয়ে আছে। তার এক হাতে এখনো চেপে রেখেছে মেয়েটেন। মিলা পদক দুটো যেন কেমন স্থির হয়ে গেল। ধরে রাখা হাতটা মোছাতে লাগলো অনর্বর। মাহির সন্দেহ জাগলো একবার। সন্দেহিত কণ্ঠে তৎক্ষণাৎ মেয়েটেনকে শুধালো, ওকে এভাবে ধরে রেখেছেন কেন মেয়েটেন? হাতটা ছেড়ে দিন ওর। কথাখানা কর্ণপাত হতেই সরু চোখে তাকালো মেয়েটেন। চোখ মুখে তার স্পষ্ট নাখুশের ছাপ। কপালে জমেছে বিশাল বিরক্তির ভাঁজ। মায়ের কথাটা যে সে খুব একটা পছন্দ হয়নি তা ইতোমধ্যেই বোঝা যাচ্ছে তার পরিবর্তিত মুখোপায়ে। মস্তিষ্ক তার ঝাঁপিয়ে বলতে লাগলো, শেষে কিনা দুদিন আগে প্যালেসে আসা পুচকে মেয়েটাও আমাকে হুকুমে ছাড়বে? এও কি সম্ভব? মস্তিষ্কে সাজানো প্যাঁচটা ঠোঁট অব্দি এগোয়নি মেয়েটেনের। তিনি কেবল পিনপতবতা নীরবতার মধ্যে ছিলেন। মুহূর্তে নিজের মুখোপায় পরিবর্তন আনলেন। ঠোঁটের কোণে জোরপূর্বক একটা হাসি টেনে আনলেন, আওড়ালেন, না ডিয়ার, ওকে এই মুহূর্তে ছেড়ে দিলে বিপদ হতে পারে। কেননা তোমাকে মিলার সম্বন্ধে একটা কথা এখনো বলা হয়নি। থামলেন মেইডেন। রয়েসয়ে ঘাড় বাঁকিয়ে শক্ত চাহনি নিক্ষেপ করলেন নতমুখী মীরার পানে। গম্ভীর অথচ ঝাঁঝালো কণ্ঠে বলল, এক্ষুনি নিজের কক্ষে যাও মিলা, আমি আসছি। মিলা হাসফাস করতে করতে ঘাড় কাত করে আড়গোলো। মেয়েটার শক্তপোক্ত হাতের বাঁধন থেকে মুক্তি পেতেই ভীষণ অস্থিরতায় পায়ের গতি বাড়ালো মেয়েটা। এক ছুটে কক্ষ থেকে বেরিয়ে এসে দাঁড়ালো লম্বা করিডোরে। কক্ষের দুধারে নতমস্তকে দাঁড়িয়ে থাকা গার্ড দুজন কেমন স্থির হয়ে আছে। হাতে থাকা রাইফেলগুলো দুধারে মুখ করে রাখা। মিলার ভয়াতুর ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল। বুক ফুলে বড় বড় শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে চলে যেতে লাগলো। ভেবে পেল না মেয়েটা। তারপর আনমনে বলল, নিজের হাতে নিজের ক্ষতি করো না মুনলাইট, এতে তোমার ক্ষতির চেয়েও বড় ক্ষতি হবে। সন্দেহানি মাহিম এখনো নিজের কাঙ্ক্ষিত উত্তরের অপেক্ষায় বসে রইল। মেয়ের সময় নিচ্ছে বেশ। মাহির নরম তুলতুলে ডান হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় পুরে নিল সে। তাকে নিয়ে বসালো মখমলের বিছানার ওপর। কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে মাহির তুলতুলে হাতের পানে তাকিয়ে রইল মধ্যবয়সী। তার মাঝে কেমন কোনো তাড়া দেখা গেল না। এদিকে মাহি চিন্তিত মিলার ব্যাপারে। কি এমন বলবে মেইডেন জানিয়ে এত আয়োজন। সে এবার বিরক্ত হয়ে উঠল। চটে গেল মেইডেনের উপর। হাত থেকে নিজের হাতটি ছাড়িয়ে নিল সে। মেইডেন ভরকালেন মেয়েটার এরূপ কাণ্ডে। হকচকে জিজ্ঞেস করলো, কি হলো ডিয়ার? মাহি বিরক্ত। এমনি চুপচাপ থাকলে মেয়েটা আবার তুরহক তেজ থাকে। তারপর মিলার এমন ভাবে চলে যাওয়া, তাকে ডেকে নেওয়া। মিলা তখন কাকে উদ্দেশ্য করে কি বলতে চাইছিল কথাগুলো সবই তার মাথায়। সে কি কোনোভাবে মেরিনকে উদ্দেশ্য করে সব কথা বলছিল? বুদ্ধিমতী শব্দদর্শীর কথা নেওয়ার উদ্দেশ্যে কপালে গোটা কয়েক ভাঁজ পড়ল। মিলার ব্যাপারে কি বলতে চাইছিলেন মেডেন, সেটা আগে বলুন। সদা মিনমিনটা কথাবার্তার মেয়েটা কিনা আজ এমন কাঠখোট্টা গলায় কথা বলছে তেজ দেখিয়ে। এ নিয়ে মাথা ব্যথা শেষ নেই মেডেনের। মনে মনে দিতে তেড়ে উঠলেন। একদম পানির মতো স্থির থাকলেন তবে বাইরে। শোনো মেয়ে, আমি জানি না মীরা তোমাকে কি বলেছে, তবে আমি এতটুকু বলতে পারি মিলা যা বলেছে তা বিশ্বাস করো না, কেননা ও মানসিকভাবে অসুস্থ। থমকালো মাহি। মানসিকভাবে অসুস্থ মানে? কই, মিলাকে দেখে তো তার এমনটা কখনোই মনে হয়নি। তবে যে মেইডেন এসব বলছে। মাহি খানিকটা গম্ভীর হলো এ পর্যায়ে। মন দিয়ে শুনতে লাগলো মেইডেনের বাকি কথাগুলো। এদিকে মেইডেনের চোখ মুখে স্পষ্ট বিষাদের ছাপ। মধ্যবয়সী ছলছল চোখে অদূরের দেয়ালের দিকে তাকালো। দৃষ্টি নিবদ্ধ করলো সেই পানে। মানুষটা কেমন অন্যমনস্ক হয়ে আওড়ালো। গতরাতে ডিনার টাইমে মাস্টার যাকে সরকারি পেটে চালান করেছে সে আর করে না। মিলার কাজিন ছিল। এই পুরো বাড়িতে একমাত্র ইলিন্ডাই এমন ব্যক্তি ছিল যার সাথে মন খুলে কথা বলতে পারত মিলা। কিন্তু গতকালের ঘটনার পর থেকে মেয়েটা বড্ড ডিস্টার্ব। আজ সকালেও কিচেনে দুজনের গায়ে গরম তেল ছিটিয়ে এসেছে। বলতে পারো ইলিয়ান্ডের অনুপস্থিতিতে মেয়েটা আরো চটে গিয়েছে, বেশ উন্মাদ হয়ে গিয়েছে। তাই এখনো ওর আশেপাশে থাকাটা তোমার জন্য রিস্কি হতে পারে। হতভম্ব মাহি
কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না মেয়েটা। এখানকার মানুষগুলো এত রহস্যময় কেন? কার কথা বিশ্বাস করবে সে? এদিকে মাহির ওপর হতভম্বতার ছাপ দেখে আলতো হাসল মেডেন। তখনই একটুখানি পিছিয়ে গিয়ে এক ঝটকায় গা থেকে উল্টে শালটা নামিয়ে দিল। মুহূর্তেই উন্মুক্ত হলো মধ্যবয়স্কের পুড়ে যাওয়া হাত দুটো। মাহি কেমন আটকে উঠলো তা দেখে। মেয়েদের হাতের ক্ষতগুলো একদম তাজা, সফেদ রঙা। আইলমেন্টের মৃদু আলোয় দেখা যাচ্ছে সবটা। কোথাও কোথাও আবার পুড়ে গেছে বেশ ভালো মতো। মাহি ঢোক গিলল সামান্য। চোখে তাকিয়ে ব্যথাতুর ভঙ্গিতে বলল, এসব কি হলো মেন্ডেন? ইরা স্মিত হাসল। হাত বাড়িয়ে নামিয়ে রাখা শালটা আবার ফের গায়ে জড়িয়ে নিল। কিয়ৎক্ষণ চুপ থেকে আবার আওড়ালো, এ আর নতুন কি? পাগলিটা রোজ রোজ পাগলামি করে, আর আমার ওসব নীরবে সহ্য করে যেতে হয়। কি আর করবো বলো তো? শত হলেও ও আমার মারিয়ার বয়সী, জানো তো। মিলা, আর তোমার মুখের দিকে তাকালে আমার মেয়েটার চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে। মনটা কিছু হলেও স্বস্তি পায় তোমাদের দেখে। নরম দিল মাহি। মেয়েটির এহেন মায়াবী কথায় তার মন গলে গেল বেশ। কিছুক্ষণ আগে নিজের করা অমন রূঢ় ব্যবহার নিজে খারাপ লাগছে এখন তার। মায়ের চোখ নামিয়ে বসে রইল চুপচাপ। মেডেন সরু চোখে পরক করলেন মাহির নত মুখখানা। আলতো হেসে একটু গলা খাঁকড়ে দিয়ে বলতে লাগলো, মন খারাপ করো না মেয়ে। আমার কোনো কথায় কষ্ট পেলে নাকি তুমি? হঠাৎ চোখ তুলে তাকালো মাহি। মেডেনকে সুদূরে নিয়ে আওড়ালো, না না তেমন কিছু না। আমি আসলে নিজের বিহেভিয়ারে লজ্জিত। আমি আপনার সাথে। মেয়েটার মুচকি হাসলেন মেয়েটার এহেন সরল স্বীকারোক্তিতে। এগিয়ে এসে অদূরে ভঙ্গিতে হাত রাখলো মেয়েটির মাথায়। চমৎকার করে বললেন, বোকা মেয়ে, এসব নিয়ে তুমি আর ভেবো না তো। আমি চাই তুমি সবসময় হাসি মুখে থাকো। নিজেকে নিয়ে ভাবো, যা করতে ভালো লাগে তাই করো। কারণ জীবন তো একটাই, তাই না? যেহেতু জন্মেছি, মরণ তো একদিন হবে। সেক্ষেত্রে ভয়ে ভয়ে বেঁচে থেকে কি লাভ? যতদিন বাঁচবে শক্ত হয়ে বাঁচবে, নিজ মন মতো চলবে। ঠিক আছে? মেয়েটার কথাগুলো বুঝতে একদণ্ড স্বস্তি খুঁজে পেল মাহি। এজন্য ঠিক মায়ের কথা। মায়ে যতবার ভেঙে পড়তো তার মা তো তাকে এভাবেই বোঝাতো, সর্বদা তাকে শক্ত থাকতে বলতো। তবে আজ কেন তার মা কোথাও নেই? মায়ের কথা মনে পড়তে মুখটা আঁধারে নেমে এলো মাহির। বুকটা ধরে গেল এক অদ্ভুত হাহাকারে। সম্মুখে বসে থাকা মেয়েটেন বোধহয় আজ করতে পারল মেয়েটার মনের অবস্থা। তিনি তখনই প্রসঙ্গ এড়াতে উদ্যত হলেন। মায়ের ডান হাতে টান বসিয়ে দিলেন, এই মেয়ে, তুমি নাও। তখন বললে তুমি গার্ডেনে যেতে চাও, তাহলে ওঠো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে গার্ডেনে। কি, যাবে তো আমার সাথে? ভরে আসা চোখ দুটোকে কোনো মতো লুকালো মাহি। মাথাটা নুইয়ে রেখে ঝাঁকালো কয়েকবার। মেডেনের স্মিত হাসিও দেখতে পেল সে। মেডেন দাঁড়ালো। মেয়েটাকেও নিজের সাথে নিয়ে যেতে লাগলো সে। কক্ষের বাইরে ধীর পায়ে হাঁটলো মাহি। টুকটাক কথা বলছে মেডেনের সাথে। দুজন হাঁটতে হাঁটতে প্যালেসের সদর দরজার কাছে আসতে হঠাৎ থেমে গেল মেডেনিরা। মাহিও থমকালো তৎক্ষণাৎ। ঘাড় বাঁকিয়ে মেডেনের দিকে জিজ্ঞাসা দৃষ্টি নিক্ষেপ করলো, কি হয়েছে মেডেন? মেডেন তৎক্ষণাৎ কিছু একটা মনে পড়ে যাওয়ায় জিভে দাঁত কাটলেন। বাহু ভাঁজ করে মাহির হাতখানা ধরলেন। আফসোস করে বললেন, আই এম সো সরি ডিয়ার। আমার ওষুধ খাওয়ার কথাও একদমই ভুলে গেছি। আমার বাবার উচ্চমাত্রার ডায়াবেটিস আছে, যার জন্য ওষুধ টাইম টু টাইম খেতে দিতেই হবে। সো আই কান্ট গো উইথ ইউ। হতাশ হলো মাহি। এতক্ষণে উপচে পড়া খুশিটা কেমন করে যেন থপ করে নিভে গেল। মেয়েদের নিজের কাছেই বড্ড খারাপ লাগছে যেন। তিনি মন খারাপ করে শোধালো, আমি খুব দুঃখিত ডিয়ার। আসলে আমি বাক্যটা বলার সুযোগ পেল না মেইটেন। তার আগেই মাহি কেমন সৌজন্যতা রক্ষা করে বলল, ইটস ওকে মেইটেন, আপনি ঘরে গিয়ে ওষুধ খান। আমিও ঘরে চলে যাচ্ছি। অন্য কোনো দিন ঘুরবো না হয়। মেয়েটার কণ্ঠে স্পষ্ট মন খারাপের সুর টের পেলেন মেইটেন। আফসোসে ডুব দিয়ে উল্টো পথে ঘুরে দাঁড়ালেন তিনি। হঠাৎ দেখলেন সামনে থেকে হেঁটে আসছে সিড। কানের দুপাশে হেডফোন গুজে রাখা, হাত দুটো গুজে রাখা প্যান্টের পকেটে। ছেলেটার চোখ বুজে কিসব যেন গুনগুন করতে করতে গাইছে বোধহয়। মেডেন সিটের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য কিছু একটা ভেবে
লাফিয়ে উঠলেন পরক্ষণে। চটজলদি পাশে দাঁড়িয়ে থাকা মাহির ডান হাতের কবজি চেপে ধরে এগোলেন সিটের পানে। এদিকে মাহি কেমন ফ্যাল করে তাকিয়ে আছে, দেখছে মেডেনের কাণ্ড। এক আধবার মুখ খুলতে গেলেও তবে মেডেন তার কথার কোনো পাত্তা দিল না। সে তৎক্ষণাৎ এক হাত ছড়িয়ে পথ আটকে দাঁড়ালো সিটের। সিট বেচারা চোখ বুজে হাঁটতে থাকার জন্য দেখতে পায়নি এহেন অবরোধ। ফলাফলস্বরূপ বুকের কাছে হুট করে কারো হাত লেগে যাওয়ায় আটকে উঠে চোখ খুলল সিট। পরক্ষণে চোখের সামনে নিরীহ নতমুখী মাহিকে দেখতে পেয়ে থমকালো এক মুহূর্তের জন্য। কালো রঙা ফ্লোয়ার ফ্রকে মেয়েটাকে একদম আদরে পিচি লাগছে। মাথার চুলগুলো কি সুন্দর করে বকলিপ দিয়ে আটকে রেখেছে। মেয়েটার ফর্সা মুখখানা নেই কোনো প্রসাধনীর ছাপ। তারপর তাকে দেখতে মোহনীয় লাগছে। কেন কে জানে? সিট নিজের গতি হারাচ্ছে মনে হচ্ছে। তার বেহায়া চোখ দুটো আজ ফের আটকে গেছে এক বাঙালিনীর মোহনীয় সৌন্দর্যের জালে। জীবনে কত বিদেশিনীর রূপ দেখল সে, দেখেছে নানান সৌন্দর্যের অধিকারী সুন্দরীকে। তবু এই অসাধারণ বাঙালির মায়াবিনী চেহারা মাঝে কি যেন একটা পেয়ে গেল সে, যার দিকে একবার তাকালে চোখ ফেরানো দায় হয়ে পড়ে তার জন্য। এদিকে মেয়েডেন আর দৃষ্টিতে দেখলো সবটা। নতমুখী মাহি ইতস্তত করছে সিটের সামনে, হাত মটকাচ্ছে বারবার। মেয়েডেন খানিক গলা খাকারি দিতে বেচারা সিট সম্বিত ফিরে পেল। সে কেমন হকচকিয়ে দৃষ্টি সরালো অন্যত্র। কিয়ৎক্ষণ আমতা আমতা করে বলতে লাগলো, কোথায় যাচ্ছেন? মেয়েডেন আফসোসের সুর শুরু হলো। মাহির পানে একবার দৃষ্টি ফেলে বলল, দেখো না সিট, মেয়েটা কত শখ করে গার্ডেনে ঘুরতে এসেছিল। আমি ভাবলাম ওকে না হয় নিয়ে এসে গার্ডেনটা একটু ঘুরে দেখাবো। কিন্তু কাণ্ড দেখো, আমার ভুল মন। আমার যে ওষুধ খেতে হবে সেটা ভুলে গিয়েছি। তাই আমি যাচ্ছি। তুমি না হয় মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। কি বলো, নিয়ে যাবে তো? বুক কাঁপলো সিটের, মাথা ঝেঁকে বসলো মস্টারের ভয়। বেচারা ভয়ে তখনই দুসরে মাথা নিয়ে বলল, না না মেয়েটান, আমি পারবো না। মেয়েটানের ঠোঁট উল্টালো। মাহির মাথায় ক্রমশ হাত বুলিয়ে বলল, তুমিও না বলে দিলে তো। ধুর, মেয়েটার ভাগ্যটাই খারাপ। ছোট একটা শখ ছিল, তাও কিনা পূরণ করতে পারলো না। থাক চলো মেয়ে, অন্য কোনো দিন না হয় ঘুরবো। বলেই মেয়েটার একরাশ মন খারাপ নিয়ে সামনে এগোতে লাগলো মাহির হাত ধরে। এর মধ্যে পেছন থেকে ভেসে এলো সিটের কণ্ঠ, ওয়েট। থমকালেন মেয়েটান, ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালেন আলগোছে। সিটটাকে এক প্রকার উল্টে পাল্টে করে এগিয়ে আসছে। দাঁড়াতে বলল তাকে। মাহির মুখোমুখি দাঁড়ালো এসে সোজা। অতঃপর ঘাড়টা সামান্য নুয়ে নিচু কণ্ঠে বলল, তুমি গার্ডেনে যাবে? মাহি তৎক্ষণাৎ জবাব দিল না। মাথাটা নুয়ে রেখেছে, হাত কসলাচ্ছে অনবরত। ছেলেদের সাথে ঘুরবে সে, কিন্তু কিভাবে? তার তো এসবের মোটেও অভ্যস্ততা নেই। এদিকে সিট এখনো দাঁড়িয়ে আছে উত্তরের অপেক্ষায়। মেয়েটা তখন আগ বাড়িয়ে বলতে লাগলো, হ্যাঁ ও যাবে, তুমি ওকে নিয়ে যাও। মাস্টার এখন প্যালেসে নেই, ও না হয় এই ফাঁকে একটু ঘুরে আসুক। মাস্টার নেই, এটুকু শুনে মনের ভেতর থেকে ভরসায় খানিকটা কমে গেল মাহির। মেয়েটা ঠায় মাথা নুয়ে রেখেছে, ছোট করে বলল, যাব? সিট ঠোঁট কামড়ে হাসলো। কি চমৎকার সে হাসি! মেয়েটার একটু সাহসে যেন বিশ্বজয়ের আনন্দ মিলল যুবকের। সে আলতো হেসে পকেট থেকে হাতটা বের করে মাহির সামনে আগিয়ে দিল। চাপা স্বরে বলল, চলো। সিটের এহেন বাড়ন্ত হাত ধরা তো দূর, উল্টে নিজের হাত দুটো কেমন গুটিয়ে নিল মাহি। শুকনো ঢোক গেলে গম্ভীর কণ্ঠে বলল, দুঃখিত, এটুকু পথ যাতায়াতের জন্য কারোর হাত ধরার প্রয়োজনীয়তা বোধ করছি না। সিট মুড এহেন বাক্যে বেশ খারাপ হলো। মেয়েটার প্রতি ভালো লাগাটুকু যেন আরেক ধাপ বেড়েও গেল। সে নিজের বাইরে রাখা হাতটা রয়ে গুটিয়ে নিল। কিয়ৎক্ষণ ঠোঁট কামড়ে ধরে পরক্ষণে বলল, ফাইন, চলো। দুজন মানুষ সে মাঝে অল্প কিছু দূরত্ব রেখে হাঁটছে। মাহি আশেপাশে মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে। হাঁটলেও সিটের মুগ্ধ দৃষ্টি কেবল মেয়েটার উপর নিবদ্ধ। মেয়েটার কাছ থেকে জানার বড্ড লোভ হচ্ছে তার। জানতে ইচ্ছে করছে ওর সম্বন্ধে। সিট খানিকটা দোনমনো করে বলল, তোমার পুরো নাম কি? মাহি হাঁটল আর এক কদম এগিয়ে চেরি ব্লকস গার্ডেনের দিকে এগোলো। এখান থেকে তাদের অপরূপ মোহনীয় দৃশ্যটা পাগল করে মাহিকে। যার দরুন পাশ থেকে ভেসে আসা সিটের কথাটা তেমন শোনেনি মাহি। সিট কি বুঝলো কে জানে, সে নিজ থেকে ফের বলল, আচ্ছা।
আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না? এবার শুনল মাহি, থমকে দাঁড়ালো, ঘাড় ঘুরিয়ে ভ্রু কুঁচকে নিল। হঠাৎ এ প্রশ্ন কেন? সিটের মুখে রানেই মেয়েটার চোখে চোখ পড়তে থমকে গেছে সে। হারিয়ে সে নিজের হতবুদ্ধি। তার অমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মুখ কুঁচকাচ্ছিল মাহি। কপাল ঝাঁঝিয়ে উঠেছে তার বিরক্তিতে। চেনা নেই জানা নেই হুট করে একজন অপরিচিত মেয়ের দিকে এমন হাঁ করে তাকিয়ে থাকার কি আছে শুনি? যত সব ম্যানারলেস পার্সন। মাহি গাল বাঁকিয়ে নিজে নিজে হাঁটা ধরল গার্ডেনের দিকে। লম্বা লম্বা ৪টে কদমে অবশিষ্ট গার্ডেনে প্রবেশ করল সে। গার্ডেনের গোলাপি আভায় ছেয়ে যাওয়া জমিতে পা রাখলে হৃদয়টা কেমন শিথিল হয়ে গেল তার। মুখটা সামান্য উঁচু করে তাকালো ওপরের দিকে। বাতাসে মৃদু ঝাপটায় গাছের ফুলগুলো ঝরে পড়ছে ক্রমশ। এ যেন গোলাপি রঙের স্ফুরণ। মাহি ভীষণ উৎফুল্ল হলো। মুখভর্তি সপ্তদশীর অন্তরে লুকোচুরি খাচ্ছে বাচ্চামোতা। সে নিজের হাত দুটো দুদিকে ছুড়ে দিল। এক ছুটে দৌড়ে গেল সামনে। উপর থেকে ঝরতে থাকা ফুলের পাপড়িগুলোকে আলতো করে ছুঁতেই খিলখিল করে হেসে উঠল। এক আধবার নিচু হয়ে জমিনে পড়ে থাকা পাপড়িগুলো দু হাতে তুলে ফের ছুরি দিতে উপর থেকে পড়তে লাগলো। মেয়েটার দিল খোলা পাগলামি চলছে। এরই মধ্যে মাহি স্পষ্ট টের পেল তার পেছনে কারো উপস্থিতি। মাহি ভাবলো হয়তো সিট এসেছে, তাই সে ঘুরে না তাকিয়ে বলতে লাগলো, এত সুন্দর বাগানে দোলনা লাগাননি কেন আপনারা? একটা দোলনা থাকলে তো দুলতে পারতাম অন্তত। কথার প্রত্যুত্তরে জবাব আসেনি পেছন থেকে। তবে মাহির মনে হচ্ছে তার খুব কাছে এগিয়ে এসেছে কেউ। আরেকটু হলেই বোধহয় স্পষ্ট লাগবে গায়ে। মাহি ভীষণ রাগান্বিত হলো এহেন কাণ্ডে। সে তৎক্ষণাৎ পেছনে ঘুরতে ঘুরতে তিরিক্ষি মেজাজে আওড়ালো, কি সমস্যা আপনার? এত কাছে? কথাটার মাঝেই থমকে গেল সে। যখন চোখ পড়ল সম্মুখে সটাং হয়ে দাঁড়িয়ে থাকা এক অজ্ঞাত বলিষ্ঠ দেহী পুরুষের দিকে। লোকটার গায়ে জড়ানো লম্বা কালো হুডির কোট। দুহাতে জ্বলছে বোধহয় প্রজাপতির ন্যায় ভারী দেখালো হাতাগুলো। মাথার ওপর টানা বড় গোলাপি হুডি, যার দৈর্ঘ্য মুখের অর্ধেকটা ঢেকে রাখা। যুবকের নাক মুখ ঢেকে আছে কালো রঙা রাউন্ড কাপড় মাস্কে। পায়ে পড়েছে দামি বুট। মাহি ভর খায় এহেন রূপে মানুষকে দেখে। সে অকচকিয়ে পেছনে গেলে সম্মুখে বৈষ্ণবদেহী যুবক এক হ্যাঁচকা টানে তাকে নিজের একদম কাছে নিয়ে আসে। মাহি ভরকায়, ভয়ে নিঃশ্বাস আটকে আসে তার। নতুন করে সে আবার কার পাল্লায় পড়ল। ভয়ালো মেয়েটা দুহাতে বুকে ধাক্কাতে থাকে যুবকের। কিন্তু যুবককে একটু নড়াতে পারে না। মাহি এবার ভয়াতক কণ্ঠে বললে, ছাড়ুন আমায়, কে আপনি? এক্ষুনি ছাড়েন আমাকে, নইলে কিন্তু আমি চিৎকার করব। তখন এ বাড়িতে থাকা মনস্টারটা বেরিয়ে এলে আপনাকে তার পাটের পেটে চালান করে দেবে। প্রাণের ভয় থাকলে এক্ষুনি ছাড়ুন আমাকে। মাস্কের আড়ালে পিয়ার্সিং এর ঠোঁটজোড়া পিষে হাসল নাকি যুবক। হাবভাবে তো তাই মনে হচ্ছে। সে এবার কোনরূপ কথাবার্তা ছাড়াই চট করে মাহিকে এক হাতে তুলে নেয়, বেশ খানিকটা উঁচুতে। মাহির পা দুটো ঝুলছে শূন্যতায়। সে ক্রমাগত মোচড়াচ্ছে ছাড়া পেতে। এরই মাঝে যুবক নিজের কোমরের পিঠ থেকে বন্দুকটা বের করে আনতে হকচকে ওঠে মাহি। ভয়তক ঢুকিলে মেয়েটা কেমন চিৎকার করে ওঠে, ওরে আল্লাহরে! এই রাক্ষসটা আমার প্রয়োজনের সময় কেন আসে না খোদা? ও রাক্ষস, কই আপনি? আমারে মেরে ফেললো কে যেন? মাই চেঁচাচ্ছে। তার চেঁচানোর মাঝে যুবক বন্দুকের ট্রিগার চাপলো দুবার। মাই তখনই ভয়ে গুটি ছুটে গেল যুবকের বুকে। যুবক শুট করেছে বাগানের জমিনে থাকা পাপড়ির নিচে লুকিয়ে ছিল একটি বিষধর সাপ। একটু হলেই কামড় দিত হয়তোবা মাহিকে। ভাগ্যিস যুবক সময় মতো এসেছিল। এদিকে মাহি থরবিত হয়ে পড়ে আছে যুবকের বুকে। তার কানের কাছে আচমকা মুখ নামিয়ে এনে বলে উঠল যুবকটি, যার উপস্থিতি তোর জন্য কাল হয়ে দাঁড়ায়, শেষে কিনা তার বুকে নিজেকে আড়াল করলি? ছ্যা ছ্যা, নির্লজ্জ বান্দির মেয়ে।